আজকে ফরিদপুর জেলা স্কুলের ইতিহাসে একটি অত্যন্ত দুঃখজনক রাত আমি বলবো, এবং এটি একই সাথে আমার দৃষ্টিতে লজ্জার এবং কলঙ্কের। আমি এই যে আকাশ থেকে যে তুষার পড়তেছে, এই যে শীত আবহাওয়া, ঠান্ডা, তো এর মধ্যে এরকম একটা ঘটনা যে ঘটবে এবং দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এবং এই জেলা স্কুলের এই 185তম বর্ষপূর্তি আয়োজক কমিটির কিছু বিষয়ে সমালোচনা এবং পরামর্শ প্রদান করে আমি কিন্তু প্রায় 1.5-2 মাস ধরেই এটার পিছনে সময় দিছি, কিন্তু ঘটনা ঠেকানো গেল না। ঘটনা তো ঘটেই গেল। তো আজকে আসলে মনে করি ফরিদপুরের জন্যই একটা খুব স্মরণীয় একটি রাত, এবং এটি সাহিত্য সংস্কৃতির যে অগ্রগণ্য জেলা বা পুরোধা জেলা, সেই জেলাটি জন্য এটি আমি মনে করি যে একটি লজ্জার বিষয়। তো আমার জন্য আরো বেশি লজ্জার, কারণ আমি একজন জেলা স্কুলের প্রাক্তন ছাত্র এবং আমি একই সাথে একজন বিনোদন সাংবাদিকও। এখন যদিও চাকরি করার সুযোগ নেই, যেহেতু আমি এখন সরকারি চাকরি করি, শিক্ষকতা করি, কিন্তু তারপরেও এটা বলছি কারণ এখনো আমি আসলে এটা ফ্রিল্যান্সিং বলেন বা কোনো লাভ ছাড়া বলেন, এটা আমি করছি। তো প্রথমে বলি যে কি হয়েছে। আজকে হচ্ছে দ্বিতীয় দিন ছিল 185তম বর্ষপূর্তির জেলা স্কুলের যে প্রোগ্রাম। তো সেই প্রোগ্রামে আজকে নগরবাউল জেমস আসবেন, এটা সারা ফরিদপুর জানে। এটা নিয়ে খুব একটা উৎসব মুখর পরিবেশ ছিল এবং বাইরের থেকে একটা চাপ ছিল যে যাতে সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয়। কিন্তু যেহেতু সদস্য প্রতি 3,000 টাকা করে চাঁদা নেওয়া হয়েছে, তো এখানে সদস্যরা তো চাইবেনই যে তারা একটু সুন্দরভাবে যাতে উদযাপন করতে পারেন, গান শুনতে পারেন। এখানে যদি সবাই ঢুকে যায় তখন তো বিশৃঙ্খলা হবে এবং সেখানে নানা সমস্যার সৃষ্টি হতে পারে, এটা স্বাভাবিক। তো বিষয় হচ্ছে যেটা হলো, আমি যেটা জানতে পারলাম, আমি তো অনুষ্ঠান স্থলে আজকে ছিলাম না নিরাপত্তার জন্য, যেটা জানতে পারলাম যে জেমস আসার কথা শুনে বাইরে অনেক লোকজন জড়ো হয়েছিল, তারা ভিতরে ঢুকতে চাচ্ছিল। তো এটা নিয়ে নাকি ইট পাটকেল ছোড়াছুড়ি, লাঠি দিয়ে পিটানো, রক্তারক্তি অনেক কিছু হয়েছে। এখন এটা এক হতে পারে যে এটা আসলে প্রশাসন, পুলিশ আগামীকাল তদন্ত করে সঠিক কথা বলতে পারবে, এটা আমার বলাটা ঠিক না, যেহেতু আমি ঘটনাস্থলে আজকে নেই। কিন্তু ঘটনাস্থল থেকে 1 কিলোমিটারের মধ্যে মোটামুটি আছি। সেই হিসেবে আমার সোর্স আছে, তারা আমাকে যেটা জানিয়েছে বা আমি যেটা জেনেছি, যে এই যে বর্ষপূর্তি উদযাপন যে কমিটির কিছু ব্যর্থতা, কিছু অযোগ্যতা, কিছু স্বৈরাচারী মনোভাব এগুলো আছে। কারণ 3,000 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করার মতো বর্তমান জামানায়, বর্তমান যে বেতন কাঠামো, আমাদেরও কিন্তু সরকারি চাকরি যারা করি, আমাদেরও কিন্তু প্রায় 10 বছর ধরে বেতন স্কেল, বেতন বাড়ে না। আবার মনে করেন যে অনেকেই বেকার আছে, যারা চাকরি করে তাদেরও 3,000 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করার মতো সামর্থ্য কয়জনের আছে? আর সবচেয়ে বড় কথা হচ্ছে, সেই 3,000 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করার পরেও কিন্তু দেখা গেছে যে ভিতরে অনেক বিশৃঙ্খলা হয়েছে, অনেক সমস্যা সৃষ্টি হয়েছে। তো যারা কমিটির প্রতি নাখোশ ছিল, বিরক্ত ছিল, তারা হয়তো এখানে কিছু করতে পারে। আবার তৌহিদি জনতা আছে যারা চায় না বাংলাদেশের মাটিতে গান বাজনা হোক, অনুষ্ঠান হোক। আবার কিছু মানুষ আছে যারা গান বাজনা চলুক, কিন্তু ছেলে মেয়ে একসাথে হয়ে নাচানাচি বা ভিতরে কোনো মদের বা গাঁজা বা সিগারেট এগুলো হচ্ছে কিনা, এগুলো যারা পছন্দ করে না। আবার এমনও হতে পারে যে কিছুই না, জাস্ট
পাশেই যেহেতু উন্মুক্ত রাস্তাতে যাওয়ার সময় তোরা ভিতরে উদযাপন করতেছিস, আমরা কেন ঢুকতে পারতেছি না, এই জন্যও কেউ ডিল মারতে পারে। এখানে হচ্ছে যে যাই হয়েছে এটা প্রশাসন পুলিশ তদন্ত করে জানাবে নিশ্চয়ই কিছুদিনের মধ্যে। সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষ মারা গেছে কিনা, তার চেয়েও বড় কথা হচ্ছে জেমস মারা গেছে কিনা বা জেমস সুস্থ আছে কিনা। বিষয় হচ্ছে মৃত্যু মুখ থেকে আমাদের নগরবাউল জেমস আমাদের গুরু, উনি গুরু বলি কারণ উনি ব্যান্ড সঙ্গীতের জগতে গুরুই বলতে গেলে, আর আমি ওনার গান গাই বা আমি নিজে একজন বিনোদন সাংবাদিক হিসেবে আমি এটা বলি। তো ওনাকে যে বাঁচাইতে পারছি আমরা, এটাই একটা বড় সৌভাগ্য আমাদের জন্য। কারণ যে অবস্থা হয়েছিল আমি দূর থেকেই যেটা দেখছি, এবং তার আশপাশেই কিছু লোকজন, উনি যখন ফিরে গেলেন গাড়িতে উঠলেন তখনও কিছু মানুষ আছে যারা ভিডিও করছে, তারাও কিন্তু একটু তৌহিদি মানসিকতার, তারা চায় না গান বাজনা হোক, তারা চায় না যে এই এগুলো যারা মানে পছন্দ করে না এরকম লোকজন ছিল। এখন বিষয় হয়েছে যে এটা কেন হয়েছে বললাম যে এরকম কিছু কারণ থাকতে পারে, কারা করেছে সেটাও তদন্ত করে বের করবে প্রশাসন পুলিশ। এখানে ভিডিও আছে, কিছু ভিডিওতে মুখগুলো দেখা গেছে যে কারা লাঠি নিয়ে দৌড়াদৌড়ি করছে, ঢিল মারছে। এবং ওইখানে তো এটা তো আসলে রিমোট কোনো এলাকা না, একদম ডিসি অফিস এসপি অফিসের সামনেই। ডিসি অফিস থেকে হেঁটে গেলে 1 মিনিট, আর একদম এসপি স্যারের বিল্ডিং এর সামনেই। তো এখানে উন্নত মানের ক্যামেরা আছে, সিসি ক্যামেরা আছে, সেগুলোতেও ধরা পড়বে কারা বিশৃঙ্খলা করছে। এটা তদন্ত করে প্রশাসন পুলিশ ব্যবস্থা নিয়ে নেবে অবশ্যই। তো আমি যেটা বলবো যে এটার দায় কার, এটা আমি মনে করি যে এটার দায় হচ্ছে সম্পূর্ণ এই যে উদযাপন কমিটি, এই কমিটিকে এই দায় নিতে হবে। কারণ তারা আসলে দীর্ঘদিন ধরে এটা প্রস্তুতি নেওয়ার সময় পেয়েছে। এটা ম্যাগাজিনে দেখলাম যে 4-4.5 বছর আগে মৃত বাংলা একাডেমির মহাপরিচালক সিরাজি কাকু, হাবিবুল্লাহ সিরাজি কাকু, ওনার লেখাও আছে। তার মানে তারা কিন্তু অনেক বছর আগে থেকে এটার প্রস্তুতি নিচ্ছিলেন। এবং কমিটিতে কারা ছিলেন তারা আসলে নিজেরাই সুন্দরভাবে আয়োজন করতে পারবেন এরকম একটা আত্মবিশ্বাস নিশ্চয়ই ছিল, যার কারণে আমাদের মতো ছোট মানুষ তাদের সাথে কোনো যোগাযোগ করার, জানানোর প্রয়োজন মনে করেন নাই, পরামর্শ নেওয়ার প্রয়োজন মনে করেন নাই। আমি ফেসবুক থেকে জানতে পারার পরে আমি একটা পোস্ট দিয়েছিলাম যে বেকার এবং ছাত্রদের কথা বিবেচনা করে ফিটা কমানোর জন্য। ঠিক আছে, রানিং ছাত্রদের জন্য কম আছে, কিন্তু যারা বের হয়েছে কয়েক বছর আগে বা যারা আমাদের মতো, আমার ব্যাচমেট, আমি 2005-এ বের হয়েছি জেলা স্কুল থেকে, আমার ব্যাচমেট অনেকে এখনো কিন্তু সেরকম ভাবে বড় কোনো কামাই করে না। অনেকে আছে বেকার, অনেকে আছে প্রাইভেটে চাকরি করে, অনেকে আছে এই সরকার পরিবর্তনের পর অনেকে চাকরিচ্যুত হয়েছে বা সেরকম বেতন পায় না। আবার করোনার পর থেকেই অনেকে কিন্তু সমস্যায় আছে, আর যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। এখানে আমি একটা পরামর্শ দিছিলাম যে আপনারা এটা একটু কমানো যায় কিনা সবার কথা চিন্তা করে। তা আমার সেই পোস্টই অ্যালাউ হয়নি। তারপরে কিছুদিন পরে কমিটিতে আমার ব্যাচমেট যারা আছে, ইশতিয়াব, রাজীব, তার সাথে দেখা হইলো ব্যাংকে শেয়ার নিচে। তারে আমি জিজ্ঞেস করলাম যে এত কেন। সে আমাকে বলল যে গোল্ডেন লাইন পরিবহনের মালিক এবং করিম গ্রুপের মালিক কুটি মিয়া যখন এর মধ্যে আছে, তাইলে এখানে কোনো নয় ছয় হবে না, এখানে উনি আরো দান করেন, এখানে যার টাকা নিছে ঠিকই নিছে। তা আমিও ভাবলাম তাহলে নিশ্চয়ই অনেক সুন্দর আয়োজন হবে, অনেক কিছু দিবে, ব্যাগ ট্যাগ দিবে বড় বড়, তারপরে সুন্দর নিশ্চয়ই অনেক সুন্দর আয়োজন, অনেক কিছু হবে। তা আমি সেখানে তারপরে আমি রেজিস্ট্রি করলাম। আপনারা জানেন যে প্রায় 13 মাস ধরে আমার প্রিন্সিপাল স্যার আমার বেতন ভাতা উনি ফরওয়ার্ড করছেন না, যদিও মিনিস্ট্রি আমার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় নাই, কিন্তু ছাত্র জনতার অভিযোগের প্রেক্ষিতেই হোক বা কি কারণে আমার জানা নেই, এটা হচ্ছে না। এই জন্য আমার যেহেতু টানাটানির সময়, তারপরেও আমি আমার কষ্টের টাকা থেকে 3,000 টাকা দিয়ে আমি করলাম। কারণ এই ধরনের আয়োজন তো বছর বছর হয় না, 185 বছর, এটাও যাচ্ছে তাই কথা না। জেলা স্কুলের 185, যেখানে নরোডেম কলেজে গত বছর আমরা উদযাপন করছি মাত্র 75, তার মানে নরোডেম কলেজের চেয়েও 110 বছর বড়। এখানে চিন্তা করলাম যে না, এটা তো মিস করা যাবে না। তো আমি গেলাম, অংশগ্রহণ করলাম। করার পরে আমি দেখলাম যে এখানে আমি কিছু পোস্ট করলাম,
যে আহ, এখানকার কিছু পরামর্শ দিলাম কিভাবে সুন্দর করা যায়। সেই পরামর্শগুলো অনেকের ভালো লাগলো না। আমার ব্যাচমেটদের কেউ কেউ আমাকে আক্রমণ করে বসলো, বললো আমার নাকি সব জায়গায় নাক না গেলে হয় না, সব জায়গায় নাকি আমি বাম হাত দিই। এখন কথা হচ্ছে ভাই, সৎ মানুষ, উচিত কথা বলা মানুষ সব জায়গায় মানে প্রতিবাদী মানুষ তো কথা বলবে। আপনারা সমালোচনাকে, পরামর্শকে ভালোভাবে নিলেই তো হইতো। যেটা ভালো লাগে নিলেন, যেটা ভালো লাগলো না নিলেন না। আমার যদি কমিটিতে থাকার যোগ্যতা না থাকে, যারা যারা কমিটিতে আছে গতকালকে আমি লাইভে দেখাইছি, তারা তো অনেক বড় বড় মানুষ। আমার যোগ্যতা নাও থাক, কিন্তু বাইরে থেকে একজন সাধারণ মেম্বার হিসেবে, প্রাক্তন ছাত্র হিসেবে, এবং জেলা স্কুলে সবচেয়ে ভালো ছাত্রগুলোর মধ্যে কিন্তু আমার নাম উচ্চারিত হয়। আমি কিন্তু জেলা স্কুলে ফার্স্টও ছিলাম। এমনকি 2005 সালে তখন ফরিদপুরে সবচেয়ে বড় কোচিং ছিল ইউনিভার্সাল কোচিং। সেখানে একটা টেস্ট পরীক্ষা নিয়েছিল ম্যাট্রিক পরীক্ষার আগে। সেখানে কিন্তু ফরিদপুরের সব স্টুডেন্টের মধ্যে আমি ফার্স্ট হয়েছিলাম। আমি দেবদুলাল গুহ নিপুণ, জেলা স্কুল, গার্লস স্কুল সবাইকে হারিয়ে আমি ফার্স্ট হয়েছিলাম। তাই এখানে আমার একটা কথা বলার থাকতেই পারে। আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারতেন, আমি যে পোস্টগুলো দিচ্ছি অ্যালাউ করতে পারতেন, কিন্তু দেখাগুলো করলেন না। যাই হোক, তারপরে ভিতরে গিয়ে আমি দেখলাম যে স্কুলের অনেক কিছু চেঞ্জ, অনেক অবকাঠামো চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা আমি ভেবেছিলাম যে হয়তো মিনিস্ট্রির অনুমতি নিয়ে করা হচ্ছে, কিন্তু এটা আমি জানি না করা হচ্ছে কিনা। তাই আমার স্মৃতি যদি নষ্ট হয়, ঐতিহ্য যদি চেঞ্জ হয়ে যায় পুরোপুরি, তাহলে তো আমি তো প্রাক্তন ছাত্র হিসেবে কথা বলতেই পারি, কারণ আমি সেখানে আমার পরবর্তী প্রজন্ম নিয়ে আমি ওইখানে স্মৃতিচারণ করতে যাব। যদি আমি কিছুই চিনতে না পারি, ওদেরকে কিভাবে চেনাবো? আমি কিন্তু বলি নাই উন্নয়ন বন্ধ করেন, আমি উন্নয়ন চেয়েছি, কিন্তু ঐতিহ্য এবং আগের অবকাঠামোগুলো ঠিক রেখে। তা এখন যেটা হয়েছে যে এগুলো ভালোভাবে নেয় নাই অনেকে। তারপরেও 2-3 দিন আগে এই কুটিমিয়ার সৌজন্যে নাকি একটা কাওয়ালি সন্ধ্যা, এবং তার আগে দিনের বেলা ডিজে পার্টি এবং কালার ফেস্ট হয়েছে। তা ডিজে পার্টি কালার ফেস্টে আমি যেতে পারিনি বা যাইনি, কারণ একে তো শরীর খারাপ ছিল, প্লাস ডিজে আমার ঠিক পছন্দ না। যদিও উন্মুক্ত জায়গায় হয়েছে এতে আমার সমস্যা নেই। বদ্ধ জায়গায় শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালার বিষয়ে আমি খুব সোচ্চার, আপনারা জানেন। এই যে পূজায় ডিজে মিজে বাজে, এগুলোর বিরুদ্ধে আমি জরুরি নম্বরেও ফোন দিয়ে অভিযোগ জানাই। কিন্তু এখানে সমস্যা নাই। কিন্তু আমি যেহেতু আমাকে আমার ব্যাচমেটরা কিছু জানাই নাই কবে কি অনুষ্ঠান, আমি এটা জানতে পারিনি, আমি যেতে পারিনি। কিন্তু গ্রুপেরই কিছু পোস্টে জানতে পারলাম যে সন্ধ্যার সময় গান হবে। সেখানেও আমি কয়েকজনকে জিজ্ঞেস করলাম যে এটা কি সবার জন্য উন্মুক্ত, কারণ কাওয়ালি গান সেটা একটু সুফি ঘরানার, একটু মুসলিমদের ঘরানার। আমি হিন্দু মানুষ, আবার আমার বিরুদ্ধে তো আগে থেকেই মিথ্যা অভিযোগ আছে বিভিন্ন রকম অবমাননার। সেই জন্য আমি একটু ভয়ে ভয়ে ছোট ভাইদেরকে জিজ্ঞেস করলাম, বড় ভাইদেরকে জিজ্ঞেস করলাম, তারা বললো না সমস্যা নাই, এটা যাওয়া যাবে। তা আমি গেলাম। যাওয়ার পরে ওইখানেও আমার কাছে মনে হয়েছে কিছু জিনিস একটু চেঞ্জ করলে ভালো হয়, একটু উন্নয়ন করলে ভালো হয়। সেগুলোর একটা পোস্ট আমি জেলা স্কুলের গ্রুপে দিয়েছিলাম। তারপরে সেখানেও অনেক সমালোচনা এসেছে, পজিটিভ কথাও এসেছে অনেক। এরপরে আমি যেটা ভাবছিলাম যে না, তাহলে আমাদের অনুষ্ঠানটা খুব সুন্দর হবে, কারণ যেহেতু পোস্ট অ্যালাউ হয়েছে এবং পজিটিভলি আমার কথাগুলো অনেকে নিছে এবং অনেক ভিউ হয়েছে। তারপরে আমি যেটা করলাম যে গতকালকে 25 তারিখ আমি 26 তারিখে 24 তারিখে আইডি কার্ড 9:30টার সময়, 9টার পরে আমাকে ফোন দিছে। আমি তখন যেতে পারিনি সঙ্গত কারণে, বাইরে প্রচন্ড ঠান্ডা, আমার ঠান্ডার সমস্যা, প্লাস নিরাপত্তার একটা ইস্যু আছে। কিন্তু এই জন্য গতকালকে অনুষ্ঠানের শুরুতে 8টা থেকে শুরু হওয়ার কথা, আমি 7টারও আগে থেকে রেডি হয়ে বসে আছি, কিন্তু আমি সময় মতো আইডি কার্ড না পেয়ে আমি ঢুকতে পারিনি। আমি এটাকে সম্মান করছি যে আইডি কার্ড ছাড়া ঢোকা যাবে না। যদিও আমি মোবাইল নাম্বার দিয়ে আমার নাম পরিচয় দেখায় ঢুকতে পারতাম, কিন্তু আমি কমিটির মতামতকে শ্রদ্ধা করছি। তা আমার যেটা মনে হয়েছে, কমিটি ইচ্ছা করেই এই কার্ডগুলো দেরিতে ছাড়ছে, জানে যে আমি তো রাতে বের হই না, নিরাপত্তার একটা ব্যাপার আছে, প্লাস আমাকে প্রশাসন পুলিশ থেকেও সতর্ক করা হয়েছে এই বিষয়ে। তা আমি ওই সময় যাব না। তাহলে আমি যদি পরে যাই, তাহলে প্রধান অতিথিরা বা অনুষ্ঠানগুলো শুরু করে দিয়ে আমাকে একটা এড়ানোর চেষ্টা ছিল, আমার যেটা মনে হয়েছে। তা আমি বাইরে দাঁড়ায় রয়েছি প্রায় 1.5 ঘন্টা, আমার একটা শাস্তি দিল আর কি।
যে আমি যে তাদের সমালোচনা করছি, আমি ছোট হয়ে পরামর্শ দিচ্ছি। তা আমি তো একেবারে ছোট না, আমি 20 বছর আগে ম্যাট্রিক পাস করছি, তাহলে আমি ছোট হইলাম কিভাবে? তো এইখানে তারপরে যখন আমি আইডি কার্ড নিয়ে আমি ঢুকতে পারলাম, তারপরে ওইখানে লাইনে অ্যাসেম্বলিতে দাঁড়াইছি এতকাল পরে, জেলা স্কুলের অ্যাসেম্বলি করব, তনু স্যার সুন্দর পিটি ইনস্ট্রাকশন দিচ্ছেন। সেখানে স্মৃতি বিজড়িত সময়, সামনে ডিসি স্যার দাঁড়ানো, আমাদের শ্রদ্ধেয় প্রীতিলতা ম্যাডাম, ওইখানে যারা সিনিয়র তারা সবাই তো আমাদেরও স্যার, আমাদেরও ম্যাডাম, ওনারা আমাদেরকেও স্নেহ করতেন, অনেক স্মৃতি আমাদের সাথে। সেখানে লাইনে দাঁড়াইছি, পিছন থেকে পরপর 2বার আমার কিডনি বরাবর কে যেন লাথি দিল। পেছনে তাকাইলাম, কেউ স্বীকার করলো না। তা আমার ব্যাচমেটরা পেছনে ছিল, আশপাশের জুনিয়ররা, ছোট ভাইরা ছিল, স্কুলের ছাত্র, তারা তো জিনিসটা কি দেখলো যে বড় ভাইরা কেমন, আমাদের কাছ থেকে কি শিখবে। আমি কখনোই এরকম ছিলাম না, আমি পড়ুয়া ছিলাম, আতেল টাইপের ছিলাম। তো আমার সাথে এই ঘটনা ঘটার পরেও আমি চুপ করে বিষয়টা ওই সময় হজম করে গেছি। কারণ আমি যদি ওই সময় কিছু বলি বা পিছনে যদি ধমাধম লাগতানো শুরু করি, তাহলে এখানে একটা ইস্যু তৈরি হবে, ডিসিএসপির সামনে সবাই, এরা আমার শত্রুরা বলার সাহস পাবে, দেখো যে জায়গাটা ঝামেলা বাঁধায়। আমি এই জন্য অনুষ্ঠানের স্বার্থে, স্কুলের স্বার্থে আমি কিন্তু চুপচাপ থাকছি, কিছু বলিনি। তো এটা তদন্ত করলেই বের হয়ে যাবে কারা করছে ঘটনা। আশপাশে অনেক মানুষই তো নিশ্চয়ই দেখছে, ওইখানে অনেক স্টুডেন্টরা ছিল, কেউ না কেউ বলবে। তো আজকে কমিটির থেকে একজন ফোন করে আমার হুমকি দিল, বললো তুমি মিথ্যা কথা বলতেছো, তুমি এসব কি সব পোস্ট করছো, মুছে দাও, এই সেই। তা আমি বলছি না, আমি যা বলছি ঠিক বলছি, আমার উপর হামলা করলো কেন, আপনারা ঠেকাইলেন না কেন? তো এরপরে হামলা করার পরে পিছন থেকে আস্তে করে বলছে কুটি মিয়ার পক্ষ থেকে। তার মানে গোল্ডেন লাইনের সাথে আমার তো শত্রুতা নাই। আমি তো তারা যে ফরিদপুরকে একটা জিম্মি করে রাখছে, এটা নিয়ে তো এখনকার ছাত্ররা কথা বলতেছে, অনেকেই কথা বলে। সাকুরা থেকে শুরু করে ইগল, এই ধরনের বাসগুলো ফরিদপুরে সার্ভিস করতে পারে না। তারা সার্ভিস দিলে ভাড়াও কমতো, সার্ভিসও হয়তো ভালো হইতো। তো আমি অতুল সরকার স্যার থাকাকালীন অনেক কষ্টে এই বিআরটিসি আনাইছিলাম। আমি আনাইছিলাম বলা ঠিক না, আমি দাবি করছিলাম, আরো অনেকের দাবি হয়তো ছিল। এখন এই রাগটা আছে কিনা, বিভিন্ন সময় আমার উপরে মানে খারাপ আচরণ করছে গোল্ডেন লাইন বা সেগুলো অন্য বিষয়, কিন্তু এইখানে উনি আমার বড় ভাই, ওনার সাথে আমার পরিচয় হয়নি কখনো। আমি অনেকের কাছে বিভিন্ন সময় বাসে চাইছি ওনার নাম্বার, কিন্তু আমার কেউ দেয় নাই। এইটা তো যেহেতু আমি পোস্ট করছি গ্রুপে, ভাই তো আমার একটা ফোন করে বলতেই পারতেন কথা, বা আমাকে একটু ডেকে নিতেও পারতেন। উনি আমার বড় ভাই, উনি ব্যবসা করেন, যাই করেন, আমার তো বড় ভাই, স্কুলের বড় ভাই। তো যাই হোক, ওনার নাম করে আমার মারলো, মারার পরে আমি এটা হজম করলাম। তারপরে সেই অসুস্থ ব্যথা নিয়েই আমি হাঁটছি র্যালিতে। তারপরে খাবার যেটা দিল সেটা পচা খাবার ছিল, কালকে লাইভে আমি বলছি। এগুলো করার পরে দেখলাম যে আমাকে এক ঘরে করে রাখা হয়েছে, মিশতে দেওয়া হচ্ছে না, এবং আমাকে অনেকে চোখে চোখে রাখতেছে। আগে যেরকম হুমকি দিছিল ফরিদপুরে বিএনপির একটা ছেলে আশিকুর নামে, তারপরে এখানকার স্থানীয় কিছু, সেটা আমি ডিসি স্যারকে জানাইছিলাম, তারা করে নাই। এরপরে তারাই পিছন থেকে করাইলো কিনা, নাকি কমিটি করাইলো, নাকি এখানে যারা করছে তাদের সাথে এই শ্রীঅঙ্গনের একটা সম্পর্ক আছে, তারাই নাকি করাইলো, আমি জানি না। এটা নিশ্চয়ই প্রশাসন, পুলিশ তদন্ত করে বের করবে। এরপরে কালকে দুপুরে আমি চলে আসছি ভাই, আমি আর যাইনি। তো এখন যেটা হয়েছে যে কালকে রাতেও আমি যাইনি, ওই যে নিরাপত্তার ঝুঁকি, আমি তো জানি, আমার কাছে তো তথ্য আছে। আমি কিন্তু প্রথম আলো হেড অফিসে বিনোদন সাংবাদিকতা করেছি দীর্ঘ প্রায় 6-7 বছর, 7 বছর। সেখানে আমার কিছু সোর্স আছে সব জায়গায়। আমি কিছুদিন আগে প্রথম আলোর হামলার আগে আমি তাদেরকে বার্তা দিছিলাম, প্রথম আলোর সম্পাদক থেকে শুরু করে সিনিয়র যারা আমার সহকর্মী ছিলেন। তারপরে এর আগেও একবার দিয়েছিলাম। আমার কাছে খবরগুলো কিভাবে যেন চলে আসে, এটা জানি না সৃষ্টিকর্তাই আমাকে ভবিষ্যৎ দেখায় দেয় কিনা। আমি যেটা সন্দেহ করি সেটা মোটামুটি হয়ে যায়। আমি কালকেই বলছিলাম যে এরকম একটা ঘটনা ঘটতে পারে। তো কালকে আমি চলে আসছি, আমাকে কিন্তু কমিটি থেকে কেউ আর ফোন দেয় নাই, কালকে ডাকেও নাই যে আমি এত মন খারাপ করছি। ডেকে নিয়ে তারা একটু আমাকে বলতে পারতো যে ঠিক আছে দেবদুলাল, যা হওয়ার হয়ে গেছে, আসো আমরা দুই ভাইতে আমরা বসে একসাথে কনসার্ট দেখি, ডাকতে পারতো, ডাকে নেই। তো এই যে ওয়ারফেজ আসছে, ওয়ারফেজ আমারও খুব প্রিয় গান, প্রিয় ব্যান্ড। তারপরে আজকে জেমসের আসার কথা ছিল। তো গতকালকে
যখনই আমি খবর পেলাম বা আমি আজ করলাম যে যেহেতু কিছু অব্যবস্থাপনা আছে, কারণ মঞ্চটা করা হয়েছে হচ্ছে দুইটা রাস্তার, দুই দিকে রাস্তা, মঞ্চের দুই দিকে রাস্তা, একদিকে এদিকে মূল রাস্তা আর ওইদিকে পিছনে একটা গলি রাস্তা রেল স্টেশনে যাওয়ার, আর একদিকে এদিকে রাস্তা হচ্ছে একদম ডিসি অফিস এসপি অফিসের সামনে দিয়ে যে রাস্তা যাচ্ছে। তো ওইখান থেকে যখনই আমি কালকেই আশঙ্কা করছি যে যখনই বহিরাগতদেরকে ঢুকতে দেওয়া হবে না, যেহেতু দেয়াল উঁচু না, ওরা টপকায় ঢুকবে অথবা এখান থেকে ঢিল মারতে পারে, অথবা দিন দুনিয়া ভালো না একটা বোমা মারি দিতে পারে বা একটা ককটেলও মারি দিতে পারে, তাই না? এই যে ফ্লাইওভার থেকে 2 দিন আগে ককটেল মাইরা একটা ছেলের মাথার খুলি উড়ে গেল ঢাকায়। এই বিষয়গুলো তো হচ্ছে গির্জার সামনে, তাও বড়দিনের প্রাককালে গির্জার সামনে এই ঘটনা ঘটলো। এরপরেও এরা কেন সতর্ক হইল না আমি বুঝলাম না। আমি এই ঘটনা বলার জন্য এই শঙ্কার কথা এবং আমার এই যে এরকম বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে বা এলাকায় শ্রীঅঙ্গন দক্ষিণ পল্লী ফরিদপুরে আওয়ামী লীগের হিন্দু নেতারা আমার টর্চার করতেছে, এই বিষয়গুলো বলার জন্য আমি ডিসি স্যারের সাথে দেখা করার জন্য দীর্ঘদিন ধরে ঘুরতেছি, প্রায় 1 বছর ধরে। কিন্তু আমি দুর্ভাগ্য যে আমি আমার মাকে নিয়ে ডিসি স্যারের কাছে 2.5 ঘন্টা, না 1 ঘন্টা, আর এই এসপি স্যারের কাছে প্রায় 3 ঘন্টা বসে থাকার পরেও আমি দেখা করতে পারিনি। তো এরপরে কালকে আমার কাছে মনে হইল যে না, জেমস ভাইরে বাঁচাই, কারণ জেমস ভাই আমাদের একটা রত্ন। আমি আমার সাংবাদিক জ্যাক ব্যবহার করে, আমি যেহেতু সাংবাদিক ঢাকার ছিলাম, আমি আমার সাংবাদিক ভাই ব্রাদারদের কাছ থেকে জেমস ভাইয়ের নাম্বার চাইলাম। তারা বললো যে ওনার নাম্বার তো নাই, তবে ওনার ম্যানেজারের নাম্বার আছে। তাই ওনার ম্যানেজারকে আমি বললাম বিষয়টা যে ভাই আপনারা আসেন, কিন্তু একটু সতর্কতার সাথে একটু চোখ কান খোলা রেখে আপনারা আসেন, প্রোগ্রাম করেন, কোনো সমস্যা নেই, আমি থাকতেছি না, আমি একটা লাইভ করছি, আপনারা চাইলে দেখতে পারেন। কিন্তু আমি একজন সাংবাদিক, আমি টর্চারের শিকার, হামলার শিকার, আমি আপনাদের জন্য এত কিছু করলাম, তারপরেও আমার কোনো কষ্ট নাই। আপনারা স্কুলের প্রোগ্রামে আসবেন, জেলা স্কুল ফরিদপুরের মানুষজন দেখবে, এটা তো আমার জন্য সম্মানের। আমি থাকতে পারি বা না পারি, আমাকে তারা সম্মান না করুক, আমার লেখা ম্যাগাজিনে না থাকুক, আমার বক্তব্য দেওয়ার সুযোগ না থাকুক, তারপরেও আমি তাকে সতর্কতার সাথে থাকতে বলেছিলাম। কিন্তু দেখা গেল যে তারপরেও ওনরা আমার মেসেজগুলো, আমার ইগুলোকে গুরুত্ব না দিয়ে ওনরা আসছেন। আসার পরে আমি জানিও না যে আসছেন। এরপরে আমি তো এখানে সারাদিনই আমি ব্যথায় কাতরাচ্ছি বিছনায়, আমার কিডনির ব্যথা। কিডনিতে যার পাথর থাকে তারে কিন্তু একটু সামান্য রিক্সার ঝাঁকিতেই পাথরটা নড়ে গেলে কিন্তু ব্যথা শুরু হয়ে যায়, আপনারা জানেন। আর আমার বন্ধু বান্ধব জানে যে আমি দীর্ঘদিন ধরেই এই অসুখে ভুগতেছি। এটা হোমিও খেয়ে বা ওষুধ খেয়ে আমি গলায় বের করে দিলেও আবার হয়। কেন হয় আমি ঠিক জানি না। আমার এখানে পানি সমস্যা, এই কারণে হইতে পারে। আমাদের ফরিদপুরের পানিতে প্রচুর আয়রন, এটা জমে জমে হইতে পারে। যাই হোক, এখন যেটা হয়েছে যে আমি তারপরে রাতে আমি প্রচন্ড ব্যথায় কাতরেছি, যখন আমার ওই কিডনি বরাবর 2টা লাথি দিছে কালকে। তারপরে আমি কিন্তু অ্যাসেম্বলির মধ্যে আমি কাউকে বসতে দেইনি, আমি ওইভাবেই খাবার নিয়ে আমি চলে আসছি। এসে পচা খাবার সামনে নিয়ে আমার খুব খারাপ লাগছে। এসে দেখে যে আমার মা তখনও পূজা করতেছে, সে মানে আমার টেনশনে যে আমারে আবার কিছু হবে কিনা টেনশনে সে, আমি যাওয়ার পরে পূজার এখানে বসছে ঠাকুরের সামনে, আমি আসার পরে উঠছে, এতটা ভয় পায় আমার নিয়ে, টেনশনে থাকে। তারপরে আমি দেখি যে পচা খাবার, তারপরে আমার মনটা খুব খারাপ হইলো। পচা খাবারই আমি জোর করে খাইছি, যতটুকু খাওয়া যায়। খাওয়ার পরে বমি হয়েছে, ব্যথায় আমি কাতরেছি। আজকে সারাদিন আমি যাইতে পারিনি বা যাইনি। এই যে আপনাকে একটু দেখাই যে অনেকে বলবেন যে জেমস ভাইয়ের কথাটা গুল মারছে। এই দেখেন, এই যে ম্যানেজার রবিন ভাইকে আমি আজকে উনি বলছেন যে আপনি ঠিকই বলেছেন, আমি যে ঠিক বলছিলাম, ধন্যবাদ দিচ্ছেন। আর জেমস ভাই যে সুস্থ আছেন এটা আমাকে জানাইছেন, তার মানে আপনাদের টেনশনের কারণ নেই, জেমস ভাই নিরাপদে আছেন, সুস্থ আছেন। তা এখন যেটা হয়েছে যে আজকে আমাদের বাড়ির সামনে যে একটা প্রোগ্রাম হবে এটা আমি জানতাম না। আমাদের ফরিদপুর 3 আসনের যিনি বিএনপি থেকে মনোনীত সংসদ সদস্য প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ আপা, ওনার বাবাও এখানকার মন্ত্রী ছিলেন, জনাব চৌধুরী কামাল ইবনে ইউসুফ। আর কামাল ইউসুফের বাবা মোহন মিয়া, তিনিও ফরিদপুরের বিরাট ব্যক্তিত্ব ছিলেন, আমার বাবার মুখে অনেক গল্প শুনছি। তো উনি যে আজকে এখানে আসবেন আমি জানতাম না, কারণ আপনারা জানেন যে এই শ্রীঅঙ্গন দক্ষিণ পল্লীতে জমি সংক্রান্ত বিরোধের কারণে বা আমার বাবার রহস্যজনক মৃত্যুর কথা বলার কারণে শ্রীঅঙ্গনের এক সাধুকে
যে রহস্যজনক মৃত্যু, সেটার প্রতিবাদ করার কারণে আমাকে এক ঘুরে ঘুরে রাখছে, আমার মাকে চাকরিচ্যুত করে আমাকেও নানা রকম ভোগান্তির শিকার করে রাখছে। তো এখানে কোনো অনুষ্ঠানে কোনো কিছুতে আমারে বলে না। তা আমি ঘরের মধ্যে শুয়ে রয়েছি, আমার মা শুয়ে রয়েছে। তো এখানে সন্ধ্যা বিকাল থেকে দেখতেছি যে প্যান্ডেল করছে, চেয়ার টেয়ার ফালাইছে, ফালাইয়া এরা মানে অনুষ্ঠান, কি একটা অনুষ্ঠান হবে। তা আমি ভাবলাম যে কিরে, বাড়ির সামনে কি অনুষ্ঠান হবে। আমি একটু টেনশনেই পড়ে গেলাম যে আবার কোনো আমার বিরুদ্ধে কোনো সালিশ বসবে কিনা, বা ডিসি স্যার এসপি স্যার আসবে কিনা, বা কোনো সমস্যা কিনা। পরে এই যে দেখেন যে প্রচুর প্রচুর লোক হয়েছিল এই যে এখানে ধানের শীষ, এবং এবং এখানে প্রচুর লোক আমার ক্যামেরার সামনে, বাড়ির সামনে দেখেন এখানে এই যে প্যান্ডেল করে করা হয়েছিল। তা আমি জানি না যে কি কারণে, কেন কি। পরে আমি সন্ধ্যার দিকে জানতে পারলাম যে নায়েব ইউসুফ আপা আসবেন। তারপরে আমি অপেক্ষা করতেছি, আমার বলে নাই, তারপরে আমি ভিতরে ছিলাম। আর ওইখানে সভা সমাবেশে আমার তো অংশগ্রহণ করার সুযোগ নাই, কারণ আমি যেহেতু সরকারি চাকরি করি। আর এবার আমাকে তো পরীক্ষার ডিউটিও আমাকে তো নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়। তা আমি যদি কেন্দ্রের দায়িত্বে থাকি, বা আমি যদি কোনো নির্বাচনী দায়িত্ব পালন করি, সেখানে আমি যদি আমার বাড়ির সামনে যতই ভোটের প্রচারে আসুক, আমাকে বলেও নাই, আমি এজন্য যাইও নেই, প্লাস যাওয়াটা সমীচীন না আমি বা আমার মার। দেখলাম যে রাস্তা আটকে সুন্দর করে প্যান্ডেল করে চেয়ার টেয়ার বসছে। তা আমি এই নিয়ে কিছু বললে আওয়ামী লীগের আমলেও বলে আমি হামলার শিকার হয়েছি, নির্যাতিত হয়েছি। এখন দিন দুনিয়া ভালো না, আমি কিছু বলিনি। আর এটা তো উনি তো প্রতিদিন আসেন না, উনি এই যে আমার মনে হয় যে আমি এই প্রথম দেখলাম আসতে। তো এই জন্য আমি একটু চুপচাপ থাকছি যে না, করুক, একটা সুন্দর অনুষ্ঠান হবে, উনি কি বলে একটু শুনি। সেখানে উনি আসলেন অনেক রাতে। আসার পরে উনি ওনার বক্তব্যের শেষ পর্যায়ে, এখানে তো কমিটির লোকজন যারা এতদিন আওয়ামী লীগের সুবিধাভোগী, এই যে হিন্দু লোকগুলো, এরা আওয়ামী লীগের কমিটিতেও ছিল বিভিন্ন, এখানকার সভাপতি থেকে শুরু করে সবাই, তারা দেখি যে বিএনপির স্লোগান দিচ্ছে, তারা দেখি যে ওনার ইয়ে করতেছে। তা আমি এটা ভিতরেই আছি, ভিতরে থেকে আমি ক্যামেরায় মানে সাউন্ড শুনতেছি আর ক্যামেরায় দেখতেছি। আর ক্যামেরায় যাতে দেখতে না পারি, ক্যামেরার সামনে এসে দাঁড়ায় রয়েছে কয়েকজন, এটা তো আগে থেকেই করে। তারপরে দেখলাম যে নায়েব আপা অনেকক্ষণ কথা বললেন, ওনার সাথে আমার পরিচয় হয় নাই কখনো। তা আমি শেষের দিকে বের হইলাম যে আমি যদি বের না হই তাহলে তো এরা আবার মানে আমারে আরো আওয়ামী লীগের দালাল টালাল বলার সুযোগ পাবে। হয়তো নায়েব চৌধুরীর সাথে যারা আসছেন তারাও, যে কিবরিয়া স্বপন ভাই থেকে শুরু করে, তারাও হয়তো আমাকে ভুল বুঝতে পারেন। আমি এই জন্য বের হইলাম যে দেখি কি হয়। তা আমি বের হইলাম, পরেও কিছুক্ষণ ওনারা বক্তব্য দিলেন, কিন্তু আমার সাথেও কথা বললেন না, আমিও আর একবারে কথা বলিনি। আমি অপেক্ষায় ছিলাম যদি আমার কাছে ভোট চাইতে আসে বা আমার কাছে আসে, আমরা কথা বলবো। এর মধ্যে উনি কথা বলার সময় ওনার কর্মীদের মধ্যে একজন দেখলাম ফোনে কথা বলতেছে, জেলা স্কুলে ঝামেলা হয়েছে, তোরা কোথায় আসিস, তাড়াতাড়ি আয়, এই বলে উনি চলে গেল। আমি তখন আইসে ফেসবুকে দেখি যে এই অবস্থা, বিশাল তুলকালাম, ভাঙচুর, মারামারি, রক্তারক্তি। তো আমি সারাদিন বাসাতেই ছিলাম। এই কমিটি আবার, আমি এটাও ভয় পাচ্ছি যে তারা আবার আমার উপরে কোনো দায় না চাপায়। আমি কিন্তু বাড়িতেই ছিলাম, আমার এতটা ইনফ্লুয়েন্সও নাই যে আমার কথায় কেউ যায় এগুলা ঝামেলা করবে। তাইলে আমি এখানে এতদিন নির্যাতিত থাকতাম না, আমার জন্য তাইলে আমি মায়ের খেয়েও চুপচাপ ঘরে বসে থাকতাম না। কালকে যখন আমার উপরে হামলা করাইলেন, তখনও আমি কিন্তু চুপচাপ চলে আসছি। তো এখন যেটা হয়েছে, এই জিনিসটা খুবই খারাপ হয়েছে। কোনো মানুষ মারা গেছে কিনা জানি না, সমকালে বলছে 10 জন আহত। আর মৃত্যুর ঘটনাটা এটা হচ্ছে একটা আইডি থেকে পোস্ট করছিল, সে সোর্সও দিছিল। তা আমি তখন যেহেতু একটু আতঙ্কিত ছিলাম যে এত বড় একটা ঘটনা ঘটছে, আর আমি তখন ঘটনাটা মানে পোস্টটা শেয়ার করছি। সত্যি মিথ্যা আমি জানি না, আমি কিন্তু সোর্সের কথা ওইখানে উল্লেখ করছি। সত্য মিথ্যা যাচাই করা আমার কাজ না, আমি তো ভাই এখানকার সাংবাদিক না, আমি এখন শিক্ষক। ওই যে কি সঞ্জীব সাহা নামে একজন দেখলাম যে জেলা স্কুলের এক বড় ভাই, ব্যক্তিগতভাবে আমার সাথে কোনোদিন কথা হয়নি। উনরা হলো প্লাবন গাঙ্গুলি, শান্তনু ভট্টাচার্য, এদের সাথে আবার এনাদের খুব ভালো খাতির। এদের আবার একটা গ্যাং আছে, এরা আবার আমার পছন্দ করে না, আমি যত মেধাবী হই, যত ভালোই করি, এদের একটা হিংসা হয়। উনি দেখলাম এসে কমেন্ট করছে যে তুমি যাচাই বাছাই করে লিখবা না। তা আমি যাচাই বাছাই করে কেন লিখবো, আপনি যাচাই বাছাই করেন।
আমি তো এখানে প্রশাসনের দায়িত্বেও নাই যে এটা আমার যাচাই করতে হবে, আমি সাংবাদিকের দায়িত্বেও নাই। আমি দেখছি, বিষয়টা শেয়ার করছি, কারণ আমার কাছে মনে হয়েছে মানুষকে সতর্ক করা দরকার। আর মুক্তিযুদ্ধের সময় দেবদুলাল বন্দ্যোপাধ্যায় নামে যে সংবাদ পাঠক ছিলেন আকাশবাণী কলকাতার, ওনার নাম থেকে এবং ওনার কাছ থেকে অনুপ্রাণিত হয়েই আমার নাম আমার বাবা রাখছিলেন দেবদুলাল গুহ। আমি এই জন্য এই যে 5 আগস্টের পরবর্তী প্রেক্ষাপট, এই সময়ে যে ঘটনাগুলো ঘটতেছে, আমি এই নিউজগুলো শেয়ার দেই, আমি আমার মনের কথাগুলো অনেক সময় প্রকাশ করি। এগুলো কেন করি? মানুষকে তথ্য দেওয়ার জন্য। যেহেতু আমি সাবেক সাংবাদিক, আবার আমি লেখালেখির মধ্যে থাকলে আমার এটাও চর্চা থাকবে। চাকরি যেহেতু মানে বারবার যায় যায় অবস্থায় চলে গেছে, কখন চলে যায় তার ঠিক নাই। যদিও আমার বিশ্বাস সচিব স্যার বা সরকার মহোদয় আমার সাথে অন্যায় করবেন না, আমার শিক্ষামন্ত্রী মহোদয় আমার সাথে অন্যায় করবেন না, শিক্ষা উপদেষ্টা মহোদয়। তারপরেও আমি জাস্ট একটু চর্চায় থাকি। এই নিউজগুলো আমি এই জন্য শেয়ার দিই, এটাও আমি ওই কারণে শেয়ার দিছি। ভিডিওগুলো আমি ফেসবুকে পাইছি, পেয়ে আমি শেয়ার করছি। আর আমার লিস্টে অনেক মিডিয়ার ব্যক্তিত্ব আছেন, অনেক শিল্পীরা আছেন, অনেক গায়ক, নাট্যকার, নাটক এই যে বড় বড় যারা, তারা কিন্তু আছেন। তারা দেখে যাতে সতর্ক হইতে পারেন এবং যাতে ওইখানকার এই যে যেমন আহত নিহতর ঘটনাটা আমি পাইলাম, শেয়ার করলাম, করার পরে তারা এটা সোর্স যাচাই করবে কারা? পুলিশ করবে, সাংবাদিকরা করবে। করার পরে যদি দেখে যে ও মিথ্যা গুজব ছড়াচ্ছে, আমি তো সোর্স উল্লেখ করে দিছি, ও যদি গুজব ছড়ায় থাকে ওর বিরুদ্ধে ব্যবস্থা নেবে বা ওরে বন্ধ করাবে। কিন্তু এটার জন্য তো আমাকে দায়ী করতে পারেন না। আমি তো বলিনি যে সোর্স আমি, বা আমি তো বলিনি যে আমি নিশ্চিত, আমি দেখছি। তাইলে আপনি আমারে দোষ দিতে পারতেন। আমি জাস্ট তথ্যটা প্রচার করছি। যেমন সংবাদ পাঠক, যেরকম সংবাদ পাঠক কিন্তু রিপোর্টারের সংবাদটা প্রচার করে, তাহলে কি রিপোর্টারের তথ্যে ভুল থাকলে কি আপনি সংবাদ পাঠকরা ধরবেন? এখন আবার এমনও হইতে পারে যে মারা যাইতেও পারে, হয়তো বিষয়টা ধামাচাপা দিয়ে দিতে পারে, যে জেলা স্কুলের পেস্টিজের প্রশ্ন। যেমন গতকালকে আমি কয়েকদিন আগে এই যে কাওয়ালি আসরে গাঁজা এবং সিগারেটের যে আড্ডা দেখছি, সেটা আমি গ্রুপে পোস্ট করছি, সেটাও অনেকে খারাপ লাগছে, বলছে স্কুলের স্বার্থে এটা শব্দটা মুছে দাও, এই সেই, মানে বিভিন্ন রকম চাপ। তো এই চাপে পড়ে স্কুলের স্বার্থে এবং যেহেতু বড় বড় লোকজন এখানে কমিটিতে আছেন, তাদের ইজ্জত এবং নিরাপত্তার স্বার্থেও অনেক কিছু গোপন রাখা হতে পারে, বা ওই ছেলেটা দিয়ে মুছাই দেওয়া হইতে পারে নিউজ। এখন যেটা হয়েছে যে আমি জাস্ট এই নিউজটাই শেয়ার করছি। তো এখানে আপনারা যাচাই বাছাই করেন। আর বিষয় হচ্ছে এখানে আরো সতর্কতা দরকার ছিল। এখানে কিন্তু যদি আপনি ওইখানেই করবেন, তাহলে চারদিক দিয়ে আপনি সুন্দর করে বড় করে প্যান্ডেল করে ঘেরাও করে দিতে পারতেন একটা সাইড, তাইলে রাস্তা থেকে ঢিল মারলেও গায়ে লাগতো না, ককটেল মারার সুযোগ থাকতো না। তারপরে কথা হচ্ছে ওপেন রাস্তার পাশে আপনি করছেন, আর না করে আপনি ভিতরে করতে পারতেন, ভিতরে বাস্কেটবল গ্রাউন্ডে আপনি করতে পারতেন। সেখানে করলে কিন্তু সেখানেও অনেক লোকজনকে বসতে দেওয়া যেত। তারপরে ওইখানে পিছনে যে নতুন বিল্ডিং হয়েছে, সেই বিল্ডিং থেকে অনেকে দেখতে পারতো। আবার পিছনে স্কুলের পিছনে যে বিশাল মাঠ, ফুটবল গ্রাউন্ড, সেখানে করলে আমার মনে হয় আরো লোকজন দেখতে পারতো। আপনি ওইখানে গ্রাউন্ডের চারপাশ দিয়ে, ওই পাশে পিছনে রাস্তা আছে, রেল স্টেশন আছে, ওইখানে সুন্দর করে বড় করে বাঁশ দিয়ে একদম প্যান্ডেল করে ঘিরে দিতেন, তাইলে বাইরে থেকে দেখারও সুযোগ থাকতো না। আর প্যান্ডেল প্রয়োজনে আপনি টিন দিয়ে ঘেরাও করে দিতেন। আপনাদের তো টাকার অভাব নেই, 3,000 টাকা করে আমরা জনপ্রতি দিছি, যদি 5-6 হাজার হয় তাহলে তো অনেক টাকা। আর এর মধ্যে আবার আপনাদের অনেক দান আছে, এই যে আপনাদের যে এই যে যেই ম্যাগাজিন পিছনে করিম গ্রুপ, এত বড় প্রতিষ্ঠানের মালিক, উনি সদস্য সচিব এই উদযাপন কমিটির। তারপরে ভিতরে অনেক, আমি কালকে ভিডিওতে দেখাইছি, আজকে আর দেখাবো না, অনেক বড় বড় বিজনেস ম্যাগনেটরা এটার সাথে জড়িত, অনেক এখানে বিজ্ঞাপন আছে, এখান থেকে নিশ্চয়ই অনেক টাকা আয় হয়েছে। আবার প্রাক্তনরাও হয়তো দিছে, আমি জানি না সরকারের তরফ থেকে কিছু অনুদান আছে কিনা। তাহলে এগুলো দিয়ে একটু নিরাপত্তার ব্যবস্থাটা বড় করা যেত। সমন্বয় এটা ভালো যদি হইতো, আমি দেখছি ওয়্যারলেস নিয়ে একটা সমন্বয়ের চেষ্টা হয়েছে, কিন্তু সেটা হয়তো সঠিকভাবে হয় নাই। এখন আমার আশঙ্কাটাই সত্যি হলো। তবে আমার কাছে ভালো লাগছে যে আমাদের নগরবাউল জেমস, উনি সুস্থ আছেন, ওনার উপরে জানা মতে বড় কিছু হয় নাই, উনি ওনাকে সেফ ভাবে সরিয়ে দেয়া গেছে। আমি তথ্যগুলো দেওয়ার চেষ্টা করছি, তারা দেখছেন, প্রথমে পাত্তা দেন নাই, না দিয়ে আসছেন, আসার পরে পরিস্থিতি দেখে তারা স্বীকার করছেন যে আমি সঠিক ছিলাম, এরপরে ওনারা নিরাপদে চলে গেছেন।
এখন এই ঘটনাগুলো কিছুই হয়তো ঘটতো না যদি আমার একটু তথ্য আমার কাছ থেকে একটু পরামর্শ নিতেন। আমি ছোট মানুষ, আমি খালি শিক্ষক মানুষ, আমি বলতে পারি, শোনা না শোনা আপনাদের ব্যাপার। এখন এই যে একটা কলঙ্কিত একটা ঘটনা ঘটে গেল, এখন আর ফরিদপুরে বড় কোনো ব্যান্ড বা গায়ক এদেরকে আনতে হইলে অনেক কষ্ট করতে হবে। জানি না কোনোদিন আমরা পারবো কিনা আবার। কিন্তু সারা বাংলাদেশের শিল্পী সমাজের প্রতি আমাদের ক্ষমা চাওয়া উচিত, আমাদের লজ্জিত হওয়া উচিত যে ব্যান্ড গুরু জেমস, যিনি, তাকে আমরা সম্মান দিতে পারলাম না, তাকে এভাবে মানে পারফর্ম না করেই চলে যেতে হলো। এটা আমার কাছে, আমি আসলে এটা মেনে নিতে পারতেছি না, সত্যি কথা বলতে। আর আমি বলবো যে এই ঠান্ডার মধ্যে সবাই শান্ত হন। আমার মনে হয় এতক্ষণে শান্ত হয়ে গেছে পরিবেশ। তারপরেও কালকেও যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করব আপনারা আরেকটু আপনারা অবশ্যই অনেক সজাগ ছিলেন, আমি দেখছি, কালকেও দেখছি, আজকেও ভিডিওতে দেখলাম প্রচুর পুলিশ অ্যাক্টিভ ছিল। আর পুলিশ আসলে কত শ্রম দিবে, পুলিশ তো অনেক মারা গেছে যেটা আমরা জানতে পারছি এই জুলাই আন্দোলনের সময়। আবার তারেক রহমান আসছেন দেশে, সেখানেও নিরাপত্তার জন্য সেনা থেকে শুরু করে বিজিবি, পুলিশ, অন্যান্য জেলা থেকেও নিয়ে যেতে হয়েছে। উনি আজকেও স্মৃতিসৌধে গেছেন, তার বাবার মাজার জিয়ারত করছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের। আবার ওই এক জায়গায় তো এত পুলিশ থাকলে হয় না, প্রতিটা এলাকার নিরাপত্তার জন্য আলাদা বিট পুলিশ থাকে। এই বিষয়গুলো চিন্তা করে পুলিশ প্রশাসন আগে থেকেই সতর্ক করছিল কমিটিকে যে বিশৃঙ্খলা হইলে আমরা কিন্তু আপনারা এটা কিন্তু বন্ধ করে দিতে হবে, আপনারা পারবেন কিনা। তো তারা কিন্তু আমার কথাকে গুরুত্ব না দিয়ে তারা করবে, পারবে, এ ধরনের কথাবার্তা নিশ্চয়ই বলছে, নাইলে এত বড় একটা অনুষ্ঠান, এত কিছু, এত জানানোর পরেও কিভাবে হয়ে গেল। এখন তো আসলে ডিসিএসপি কে বা প্রশাসন পুলিশকে আমি এর কোনো দোষ দিতে চাই না, তারা যথেষ্ট চেষ্টা করছেন এবং এসপি স্যার নতুন আসছেন, তারপরেও উনি যথেষ্ট চেষ্টা করছেন। যদিও আমার সাথে আমি দেখা করতে পারিনি, আমি ছোট মানুষ, দেখা নাই করতেই পারি, ওনারা ব্যস্ত থাকেন। প্লাস আমার বিরুদ্ধে যেহেতু অনেক মানুষের অনেক অভিযোগ আছে, হয়তো সে কারণেও ওনারা আমাকে অ্যাভয়েড করতে পারেন, এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু যেটা হয়েছে এটা ভালো হয়নি, এটা আমাদের ফরিদপুরের জন্য একটা খারাপ দৃষ্টান্ত হয়ে থাকলো। বাবু ফরিদির ফরিদপুর, আমার বাবা সারা বাংলাদেশ থেকে চেনে কবি হিসেবে, ওনার ফরিদপুর। আমি দেবদুলাল গুহ, আমার ফরিদপুর। আমাদের ফরিদপুরটা এরকম না, এখানে কবি জসিমউদ্দিনের বাড়ি, এখানে অনেক বড় বড় কবি সাহিত্যিক শিল্পীরা আছেন। ফজলুর রহমান বাবু ভাই আমার একদিক দিয়ে মামা, আমার স্কুল ফ্রেন্ড প্রতীকের মামা, সেই হিসেবে মামা। আবার ওইদিকে সাংবাদিক যখন ছিলাম তখন বলতাম ভাই। উনি আমার একদিন বলতেছে যে ঢাকায় প্রতীকের বিয়েতে বলতেছে, আমরা যখন কেবল মানে অভিনয় জগৎ আসা শুরু করছি তখন এই সাহিত্য উন্নয়ন সংস্থায় ফরিদপুরে তোমার বাবাদের গল্প কথা শুনতাম, বক্তব্য শুনতাম পিছনের চেয়ারে বসে। তো সেই মানুষগুলোর আজকে জাতীয় পর্যায়ে অনেক নাম করছে। আমি ওনার অভিনয়ের অনেক বড় ভক্ত, ওনার গানেরও ভক্ত। তো এই মানুষগুলোর ফরিদপুরকে এইভাবে ডুবাই দেওয়াটা ঠিক হয় নাই। এটা আমার মনে হয় যে আরো পরিকল্পনা দরকার ছিল, আরো সমন্বয়ের দরকার ছিল, আরো মানুষের পরামর্শ নেওয়া দরকার ছিল, শোনা দরকার ছিল। শুনতে তো কোনো সমস্যা নাই, ফেসবুকে লিখছি, একদিন আমাকে ডাকতে পারতো কমিটির সামনে, ঠিক আছে তুমি আসো, তোমার একটা মত শুনি। আমার ব্যাচমেটরা আমারে কোনোদিন জানাই নাই কবে কোন মিটিং হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, কোনো কমিটিতেও রাখে নাই, কিছু জানাইও নেই, তারা তাদের মতো করছে। এখন করার ফল আমরা দেখতে পাইলাম। এখন আমি যেখানেই যাব সারা জীবন বিভিন্ন জায়গা থেকে ফোন আসতেছে, জাতীয় পর্যায়ের বড় বড় সাংবাদিকরা আমাকে ফোন দিতেছে। এই যে আহমেদ ইমতিয়াজ বুলবুল ভাইয়ের ছেলে সমীর ইমতিয়াজ আমার নক দিছে এই বিষয়ে জানার জন্য কি হয়েছে না হয়েছে। তারপর নাট্যকার মাসুম রেজা ভাই, উনি দেখলাম যে আমার পোস্টে রিয়াক্ট দিচ্ছেন। অনেকেই নক দিচ্ছেন, অনেকে জিজ্ঞেস করতেছেন, যেহেতু আমাকে তারা চেনেন, আমি তাদের সাথে দীর্ঘদিন ছিলাম, কাজ করছি, আমি তাদের কি জবাব দিব। আমি বলছি যে ঘটনাটা ভালো হয় নাই, তবে জেমস ভাইকে বাঁচাইতে পারছি, তার উপরে কিছু হইতে দেই নেই, কিন্তু এই ঘটনাটা ভালো হয় নাই। এখন শুনলাম যে ওখানে এলইডি স্ক্রিন ভেঙে ফেলছে, কোথাও কোথাও আগুনও জ্বালানোর ভিডিও দেখলাম। আসলে কি হয়েছে যারা ওইখানে আছে তারা বলতে পারবে।
পদদলিত হয়ে কিছু হয়েছে কিনা। তা ঠিক আছে, যা হইলো ভালো হইলো না, আগামীতে ভালো কিছু হোক, আমাদের মতামতটা কেউ একটু শোনা হোক। আমি যেহেতু জেলা স্কুলের সেরা ছাত্র ছিলাম, নরডেম কলেজের সেরা ছাত্র ছিলাম, ঢাকা ভার্সিটিরও সেরা ছাত্র ছিলাম, একজন বিসিএস ক্যাডার, একজন সাবেক সাংবাদিক, আমার মতামতটাকে এতটা ফেলে দেওয়াটা ঠিক হয়নি। ঠিক আছে, শরীরটা ভালো লাগতেছে না, সবাই ভালো থাকবেন, যার যার জায়গা থেকে শান্ত থাকবেন, নিরাপদে থাকেন, প্রশাসন পুলিশের উপর ভরসা রাখেন, ঐক্যবদ্ধ থাকেন। ফরিদপুরের যা বদনাম হওয়ার হয়ে গেছে আর যেন না হয়, ফরিদপুরবাসী হিসেবে এটাই প্রার্থনা। ধন্যবাদ, শুভরাত্রি।